সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াটা এটা ওনাদের কিছুটা, আই এম সরি টু সে, এটা আমাদের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে আসছে। আমরা খুব আশা করেছিলাম যে এর আগে প্রফেসর ইউনূস যখন বললেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, উনি খুব ক্যাটেগরিক্যালি বললেন। আমরা যে 2-3 বার তার কাছে গেছি, দেখা করেছি, উনি কিন্তু শেষ পর্যন্ত ডিসেম্বরের কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এমনকি আপনার ইন্ডিভিজুয়াল পার্সোনালি আমরা যা জানতে পেরেছি সবাই বলেছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে। পট করে যখন উনি বললেন যে এটা ওনার বক্তব্যের মধ্যে যে ডিসেম্বর থেকে জুন মধ্যে হতে পারে, উই ওয়ার ফ্রাস্ট্রেটেড। কারণ আমরা মনে করি যে কথা আমরা বারবার করে বলছি, যেটা আবার অনেকে ভুল ব্যাখ্যাও করেন, আমরা মনে করছি যে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, এই একদিকে আপনার ভারতবর্ষে আওয়ামী লীগের অবস্থান, হাসিনার অবস্থান, এবং এখন পর্যন্ত ভারতবর্ষের একটা কোল্ড শোল্ডার, এই জিনিসগুলো আপনার আমাদের জন্য খুব ভালো একটা ভবিষ্যৎ তৈরি করছে না। সেই ক্ষেত্রে আমি যদি বলতে যাই তো অনেকে আবার আমাকে ভারতপন্থী বলবেন, আর সবাই তো আমাকে ভারতপন্থী বলা শুরু করেছে এর মধ্যে। একটা ব্যাপার হচ্ছে যে ওয়ান হু ইজ প্র্যাকটিক্যাল। আমরা রাষ্ট্র চালিয়েছি অতীতে, আমরা আবার রাষ্ট্র চালাবো বলে আশা করি। আমাদেরকে সবসময় আপনার বাস্তব অবস্থাটা চিন্তা করতে হয়। একদিকে যেমন ধরেন মার্কিনীদের সঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখতে হয়, অন্যদিকে আমরা চীনের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। আমাদেরকে যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক যুক্তরাজ্যের সঙ্গে রাখতে হয়, ঠিক একইভাবে আপনার আবার অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গেও আমাদেরকে ভালো সম্পর্ক রাখা উচিত বলে আমরা মনে করি। এটা বাংলাদেশের এটা যে জিওপলিটিক্যাল যে অবস্থান, রাজনৈতিক যে অবস্থান, অর্থনৈতিক যে অবস্থান, সব মিলিয়ে এটা ডিমান্ড করে যে বাংলাদেশ শুড বি ফ্রেন্ডস টু অল। সেই ক্ষেত্রে আজকে আমার যে গণতন্ত্রের শত্রু, তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। আমরা যেটা বারবার করে বলেছি যে নির্বাচনটা যে আমরা চাচ্ছি, এটা নট বিকজ অফ যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছি। আমরা মনে করি যে নির্বাচন হলেই সেটা একটা আপনার একটা ম্যান্ডেট পাবে সেই সরকার, এবং জনগণের সমর্থন পাবে সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাতে ইউটিউবিয়ান কথা বলতে লাভ নেই। একটা ইলেক্টেড গভর্নমেন্ট যখন আপনার ইলেক্টেড হয়ে আসে, তার যে শক্তি আর একটা যে আপনার আনইলেক্টেড গভর্নমেন্ট, তার শক্তির মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আমাদের প্রশ্নটা ওই জায়গায় যে আমরা যদি ইলেক্টেড হয়ে যাই, ইলেকশন যে হয়ে যায়, তার একটা শক্তিশালী অবস্থান দাঁড় করাচ্ছে। আর যেহেতু বিএনপি ইজ কমিটেড ফর রিফর্মস, এটা তো আজকে না, আমরা 2 বছর আগে, এমন কিন্তু আরও আগে, আমরা আরও আগে আপনার 2016-তে আমরা আপনার ভিশন দিয়েছি। সো ইট ইজ আওয়ার কমিটমেন্ট যে আমরা আপনার পরিবর্তনটা চাই। তখন তো আপনার এই প্রশ্নগুলো আসেনি। আমরা 2016-তে যে ভিশন দিয়েছিলাম, তখন কিন্তু আমরা অন্যান্য ছেলেপেলেদের সমস্যাগুলো ছিল না। কিন্তু এখন তো, তখন আমরা বলেছি যে আমাদের মনে হয়েছে যেটা কাঠামোগত পরিবর্তন করা দরকার। ঠিক একইভাবে আপনার আমরা 22 সালেও কাঠামোগত পরিবর্তনের জন্য এককভাবে নই, আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে, প্রায় 42টা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে আমরা কিন্তু আপনার ওই জায়গায় এসেছি, 31 দফার জায়গায় এসেছি। আপনারা জানেন যে এর জন্য কত মূল্য আমাদেরকে পে করতে হয়েছে। আমরা 10ই ডিসেম্বর আপনার জনসভা ঠিক করলাম আপনার ইসের সামনে, পার্টি অফিসের সামনে। সেখানে আমাদের দিল না, সেখানে মারলো, সেখানে আমাদের লোক শহীদ হলো, গুলি করে হত্যা হলো। সে গোলাপবাগে পাঠিয়ে দিল আমাদেরকে। সেইখানে 10 দফা আমরা দিয়েছি। অর্থাৎ উই হ্যাভ পেইড লট অফ প্রাইস ফর রিফর্মসেরটা আনতে শুধু। এই জিনিসগুলো কিন্তু আপনার ভুল ব্যাখ্যা করা হচ্ছে বিভিন্নভাবে, এবং এই ব্যাখ্যাগুলো করার পেছনে কারণ হচ্ছে একটাই, যে বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। সুতরাং বিএনপির জনপ্রিয়তাকে যদি কমিয়ে ফেলা যায়, তাহলে যারা আপনার একদিকে বিএনপির বিরুদ্ধে অথবা দেশের বিরুদ্ধে অথবা গণতন্ত্রের বিরুদ্ধে, তারা ফায়দা লুটতে সহজ হয় তাদের পক্ষে। আপনার আরেকটা ব্যাপার হচ্ছে কি, আপনাদের মিডিয়া তো আসলে ভীষণ ভাইব্রেন্ট, এবং আপনাদের মিডিয়া কিন্তু পাবলিক ওপিনিয়ন তৈরি করার ব্যাপারে
সব সময় সব ক্ষেত্রে পৃথিবীর সবসময় একটা বড় ভূমিকা পালন করেছে। এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া। আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে, কিছুটা জবাবদিহিতা আছে, আপনাদের জবাবদিহি করতে হয়। সোশ্যাল মিডিয়াতে কোনো জবাবদিহিতা নাই, জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। আপনি বলেন কোন এথিক্সে বলবেন? যখন মির্জা আব্বাসকে বলা হয় শুয়োরের বাচ্চা, মিল্টন না কি আছে একটা, কি নাম ওটার, জ্যাকব মিল্টন, সে গালিগালাজ করছে, শুয়োরের বাচ্চা বলছে। এটা কোন এথিক্সে বলবেন? জার্নালিজমের, মিডিয়ার কোন এথিক্সে আপনারা বলবেন এটাকে যেটা গ্রহণযোগ্য? আরেকজন আছেন বিখ্যাত মানুষ, না বলতে চাই না, যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন। তার মুখের ভাষা শুনলে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা। আমি জানি এই কথাটা এখন আমাকে গালিগালাজ শুনতে হবে, আমি জানি। হ্যাঁ, এই যে বিষয়টা হচ্ছে সেগুলো, আমরা যারা পজিটিভ পলিটিক্স করি, আমরা যারা ইতিবাচক রাজনীতি করি, আমরা যারা গঠনমূলক কনস্ট্রাকটিভ পলিটিক্স করি, আমরা ভাঙতে চাই না, আমরা গড়তে চাই। আমরা যারা সৃজনশীলতার রাজনীতি করি, আমরা শুধু ভেঙে দিতে চাই না। আজকে ভেঙে দিয়ে কোন দিকে নিয়ে যাচ্ছেন আপনারা? তারা কোন দিকে নিয়ে যাচ্ছে? পেছনে, ব্যাকওয়ার্ডনেস। তাদের কথাবার্তা শুনলে মনে হবে যে আমাকে সে প্রাগৈতিহাসিক যুগে, মধ্যযুগে নিয়ে যাচ্ছে। আমি তো মধ্যযুগে যেতে চাই না ভাই, আমি আধুনিক যুগে, আধুনিক রাজনীতি, আধুনিক চিন্তা ভাবনার মধ্যে থাকতে চাই। আমরা যখন ছিলাম সব ভালো করেছি তা তো বলছি না, ভুল হয়েছে, ত্রুটি হয়েছে। আমরা তো নতুন নতুন প্রস্তাব নিয়ে এসেছি, নিউ প্রপোজাল নিয়ে এসেছি। সেই প্রপোজালগুলো দিয়ে বিচার করুন এবং আমাদের যে কাজগুলো সেগুলো দিয়ে বিচার করুন। এখন একজন লোক, সে যে কোনো কারণেই হোক, তার জনপ্রিয়তা অনেক বেশি হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, তিনি যা খুশি তাই বলবেন, আর জাতিকে সেটাই মেনে নিতে হবে। অ্যানার্কি, আমি তো তাদের কথার মধ্যে অ্যানার্কি খুঁজে পাই, নৈরাজ্য খুঁজে পাই। আমি জানি আরও বেশি গালিগালাজ করবে আমাকে। জাস্ট একটু নিয়ে আমি চিন্তা করি না। আমি আমার পথে সবসময় একক ছিলাম, নিষ্ঠাবান ছিলাম, আমি নিষ্ঠাবান থাকবো। আমার জায়গা থেকে আমি কখনো সরি না। আমি আছি, আমি এগুলো বলবো। অনেকে আমাকে বলছে আপনি না বললেই পারেন, না বললেই পারেন বললে আমি আমার দায়িত্ব পালন করব না। আমার যেটা ভালো বলি সেটাকে ভালো বলতে হবে, যেটাকে খারাপ বলি সেটাকে খারাপ বলতে হবে। আমি পপুলিজম আর পলিটিক্স করতে চাই না। সো কল পপুলিজম, এই রাজনীতি আমি করতে চাই না। এতে যদি আমি বের হয়ে যাই, রাজনীতি থেকে বের হয়ে যাবো, আই ডোন্ট কেয়ার। জনগণের ট্যালেন্ট হওয়ার সবচেয়ে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য, জনগণ এসব ব্যাপারে আপনার সবসময় অ্যালার্ট হতে পারে না, বিভিন্ন কারণে। এগুলো অ্যানালাইসিস করতে গেলে অনেক সময় লাগবে, পারে না। জনগণের মধ্যে আপনার একটা আবেগ কাজ করে, গুজব কাজ করে। আপনার যে দেশে মব কিলিং হয়, মব জাস্টিস হয়, সেখানে আপনি যুক্তি কতটা খুঁজে পাবেন? কথা নেই, বলতে যে আপনি যেমন বলে দেয় এই পকেট মারে নিয়ে গেল, ওই বা সাথে সাথে মেরে ওকে ওখানেই শেষ, ববলীলা সাঙ্গ। হাউ ডু জাস্টিফাই? রাষ্ট্র থাকে, আইন থাকে, থাকে না তো। এই বিষয়গুলো বাস্তবতা আর কি। শুধু আমার হঠাৎ ওয়ান ফাইন মর্নিং মনে হলো যে আমি এখন হচ্ছে একমেব অদ্বিতীয়, আমি হচ্ছি সবচেয়ে বড়, আমি আই এম দ্য লর্ড। আমি আপনাকে মোবিলাইজ করি, আমি আপনার পাবলিক ওপিনিয়ন তৈরি করি, আমার কথায় সব চলে, আপনি হুকুম দিচ্ছেন, ভেঙে যাচ্ছে। সেটা কতটুকু সঠিক হচ্ছে, বেঠিক হচ্ছে, এগুলো চিন্তা করার কোনো অবকাশ নাই। শ্রেণীর মানুষটা তো আগে, তারাই তো করে ঘটনাগুলো। তাদের মধ্যে ব্যাপার হচ্ছে যে যারা করে না তারা কিন্তু এটাকে প্রতিবাদ করছে না। সেই হিসাবে পাল্টা সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো আসা উচিত সেগুলো তো সেভাবে আসছে না, বাড়ছে। সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াটা, এটা ওনাদের কিছুটা, আই এম সরি টু সে, এটা আমাদের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে আসছে। কারণ এই সুনির্দিষ্ট রোডম্যাপ দিলেই কিন্তু আপনার
রাজনৈতিক সংকটগুলো যেগুলো আছে সেগুলো তো অনেকাংশে কমে যাবে। রাজনৈতিক দলগুলো আপনার নির্বাচনের দিকে ঝুঁকে যাবে, তারা ওই দিকে ঝুঁকে পড়বে, অন্যান্য বিষয়গুলো যেগুলো আপনার তৈরি হচ্ছে সেগুলো তারা কম তৈরি হবে। এগুলো হচ্ছে বাস্তবতা। আর একটা জিনিস খেয়াল করে দেখুন যে এই এত বেশি কথা হচ্ছে কেন? কারণ অ্যাজ বিকজ আওয়ামী লীগ এখন ভিজিবল না, তাই না? বিএনপি ভিজিবল বড় দল হিসেবে, নেক্সট পরের দল হিসেবে জামাত ইসলাম আছে, তারাও ভিজিবল। অন্যান্য দলগুলো নতুন ছাত্রদের যে দল সেটা উঠে আসছে, ভালো হয় যদি ভালো করবে ভালো। ফলে এই জায়গাগুলো আপনার একটা কিন্তু বিষয় আছে যে এই জায়গাগুলোকে আপনার একটা অবস্থা তৈরি করা যাতে করে বড় দল হিসেবে বিএনপি আপনার একটু বেকায়দায় পড়ে যায় বা একটু অন্যান্য পড়ে, এই ধরনের একটা চিন্তাভাবনা আছে, যেটা আমি মনে করি বিএনপির জন্য কোনো ক্রাইসিস না। বিএনপি এখনও আপনার এত নেগেটিভ আপনার ক্যাম্পেইন ট্যাম্পেনের পরও ইট ইজ দ্য লার্জেস্ট পপুলার পলিটিক্যাল পার্টি। এ আপনারা যতই করেন, সার্ভে করেন, রিপোর্ট নেন, এটা অবশ্যই থাকবে। আর কোনো জাতি সহজে পিছিয়ে যায় না, জাতি অ্যাজ এ হোল ইন টোটালিটি পিছিয়ে যায় না, জাতি আগায়। আর বাংলাদেশের মানুষ তো আপনার লড়াই করা, যুদ্ধ করা, একটা একটা আপনার লিবারেল ডেমোক্রেসির জন্য যুদ্ধ করার জাতি। এই কথাটা ইম্পর্টেন্ট। লিবারেল ডেমোক্রেসি, বাংলাদেশের মানুষ লিবারেল ডেমোক্রেসি, বাংলাদেশের মানুষ ধর্ম মানে, ভীষণ ধর্মবিরু, ধর্মান্ধ নয়। তাকে দিয়ে আপনি কোনো ধর্মের কারণে কোনো কিছু করাতে পারবেন না, এটাই করে না বাংলাদেশের মানুষ। আজ পর্যন্ত দেখেনি যে প্রায় 54 বছর হয়েছে, 54 বছর এই বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মকে নিয়ে আপনার কোনো উন্মাদনা এখানে হয়নি। ছাপ লাগানোর চেষ্টা করেছে আওয়ামী লীগ তার নিজের স্বার্থে, যে জঙ্গিবাদ বাড়ছে, অমুক বাড়ছে, তমুক বাড়ছে। তবে হ্যাঁ, ভয় আছে। আজকে যদি লিবারেল পার্টিগুলোকে যদি আপনার সুযোগ কম দেওয়া হয়, তাদেরকে যদি আপনার আটক করে দেওয়া হয়, তাহলে কিন্তু জঙ্গিবাদের উত্থানের যথেষ্ট সম্ভাবনা আছে। যেই জিনিসগুলো চিন্তা করা দরকার সকলে বলে আমি মনে করি।